হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু এসএলএস। আমরা এর আগের দিন ক্রোমোসোম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, যে ক্রোমোসোমের গঠনটা কি, ক্রোমোসোম কী দিয়ে তৈরি, ক্রোমোসোম কোথায় থাকে, এগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি কম বেশি। তো আজকে সেই ক্রোমোসোমের অ্যাপ্লিকেশন, অর্থাৎ ক্রোমোসোমটা কোষ বিভাজনে কি রোল প্লে করছে, এটা আমরা জানবো। অর্থাৎ আজকে আমরা মেইন যেটা আমাদের ফোকাস হবে সেটা হচ্ছে কোষ বিভাজন। আমরা আজকে কোষ বিভাজন সম্পর্কে পড়বো। তাহলে কোষ বিভাজন সম্পর্কে পড়তে গেলে প্রথমে আমাকে জানতে হবে যে কোষটা কি জিনিস, হোয়াট ইজ কোষ বা সেল। এই কোষটা কি জিনিস? কোষ হলো আমাদের দেহ গঠনের একক বলতে পারো। অর্থাৎ একটি বাড়ি তৈরি করতে গেলে যেমন হচ্ছে ইটের প্রয়োজন হয়, বাড়ির যেমন হচ্ছে একক ইট, মানে ইটের পর ইট গেঁথে গেঁথে বাড়ি তৈরি করা হয়, ঠিক তেমনি কোষের পর কোষ একসঙ্গে অ্যাগ্রিগেট হয়ে কি তৈরি করে? কলা তৈরি করে, টিস্যু তৈরি করে। সেই টিস্যু থেকে তৈরি হয় অর্গ্যানস, সেই অর্গান থেকে তৈরি হয় সিস্টেম। অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্র বলা যায়, যে সিস্টেম মানে তন্ত্র, স্নায়ুতন্ত্র বলা যায় বা রেচনতন্ত্র বলা যায়। এরকম বিভিন্ন অর্গ্যানসগুলো মিলে যে তন্ত্রার সৃষ্টি করছে সেটাকে আমরা বলি ওই সিস্টেমস, যেমন হচ্ছে স্নায়ুতন্ত্র বা রেচনতন্ত্র সামথিং এগুলো। এবার এই কোষটা কি আমাদের দেহ গঠনের একক, তার আমরা কোষ বলতে পারবো। এবার কোষটা বিভাজিত কেন হবে? কোষটা কেন বিভাজিত হবে? কারণ হচ্ছে একটি কোষের মধ্যে কি থাকে? একটি কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। মেইন ফোকাস আমি বলছি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, অর্থাৎ সি আর এন লিখলাম, এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের যে রেশিও অর্থাৎ অনুপাত, এই অনুপাতটাকে বজায় রাখার জন্য সেল ডিভিশন হয়। অর্থাৎ একটা গ্লাসে যখন পুরো জল ভরে যায়, তখন জল যখন উপচে পড়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু আমরা অন্য একটা গ্লাসকে ইউজ করি সেই জলটা, মানে বাড়তি জলটাকে ঢালার জন্য বা রাখার জন্য। একটি সেলও তাই করে। যখন সেলের মধ্যে সাইটোপ্লাজম বা হচ্ছে নিউক্লিয়াসের আয়তনটা বেড়ে যাচ্ছে কোষের ভিতরে, এই কোষের ভিতরে বা নিউক্লিয়াসের আয়তনটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, বা সাইটোপ্লাজমটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, আকার সাইটোপ্লাজমের ভলিউম বেড়ে যাচ্ছে, তখন কি হয়? এই রেশিওটাকে ঠিক রাখার জন্য সেলটা ডিভাইড হয়ে যায়, মানে একটা সেল থেকে দুটো তৈরি হয়, সেই দুটোর থেকে আরো দুটো, এরকম করতে সেই দুটো থেকে চারটা, চারটার থেকে আটটা, এরকম করতে করতে প্রচুর সেল, লক্ষ লক্ষ সেল তৈরি হয়, ঠিক আছে? এটা ছিল হচ্ছে বেসিক ধারণা যে সেল কি আর সেল কেন ডিভাইড হচ্ছে। এবার সেল ডিভাইড মানে যেই চক্রাকার পদ্ধতিতে সেলটা ডিভাইড হচ্ছে সেটাকে বলে সেল সাইকেল। আজকের এই ভিডিওটাতে সেল সাইকেল সম্পর্কে আমরা প্রথমে জেনে নিব। তার ফলে আমরা পরবর্তীকালে মাইটোসিস বা মিওসিস যখন পড়বো তখন সেটা খুব ভালো মতন আমরা বুঝতে পারবো। তো সেল সাইকেলটা কি জিনিস? যেই চক্রাকার পদ্ধতিতে একটি কোষ, একটা কোষ থেকে যেই চক্রাকার পদ্ধতিতে অনেকগুলো কোষ তৈরি হচ্ছে, সেই পদ্ধতিটাকে আমরা বলবো হচ্ছে সেল সাইকেল। তাহলে সেল সাইকেল কাকে বলবো? সেল সাইকেল বা হচ্ছে কোষ চক্র, বাংলায় যেটাকে আমরা বলবো কোষ চক্র। এই সেল সাইকেল হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়। এই সেল সাইকেলকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হলো ইন্টারফেজ দশা, একটা হচ্ছে ইন্টারফেজ, আর একটা হলো মাইটোটিক দশা, অর্থাৎ মাইটোটিক দশা বা হচ্ছে যেটাকে আমরা আরেকটা ভাষায় বলি এম দশা, অর্থাৎ বিভাজনের দশা। ইন্টারফেজ দশা আর বিভাজনের দশা, এই দুটো দশায় হচ্ছে কোষ চক্রকে ভাগ করা যায়। এই ইন্টারফেজকে তিনটি ভাগে ভাগ করা যায়, জি1, এস এবং জি2। জি1 দশা, এস দশা এবং জি2 দশা, ঠিক আছে? দেন হচ্ছে এম ফেজকে ভাগ করা যায় চারটা দশায়, সবাই জানি আমরা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। এই চারটা দশায় আমরা ভাগ করতে পারি হচ্ছে মায়োটিক দশা বা হচ্ছে বিভাজন দশাকে। ওকে, সো এটা ছিল সেল সাইকেলটা কি কি নিয়ে গঠিত সেটা আমরা জানতে পারলাম। এবার দেখো সাইকেল মানে কি, যে চক্রটার মধ্যে, যে চক্রটার কি সেল সাইকেল, যে চক্রটাকে আমরা সেল সাইকেল বলছি, সেই চক্রটা দেখতে কেমন হয়? সেটা দেখতে অনেকটা এরকম হয়। এটি একটি গোল, মানে এটি একটি চক্র, ঠিক আছে? জি1, এস, জি2, আর এটা হচ্ছে সেই মাইটোটিক দশা বা এম ফেজ, যেটা চারটা ভাগে ভাগ করা, চারটা ভাগে যেটা বিভক্ত, ঠিক আছে? কি কি ভাগে বিভক্ত ছিল? এটা বিভক্ত ছিল হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তারপর এই পার্টে কি আসে? এই পার্টে হচ্ছে সাইটোকাইনেসিস।
সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে হচ্ছে সেলের ডিফারেন্সিয়েশন, মানে একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়ে গেল, সাইটোকাইনেসিস। ঠিক আছে, এই সাইটোকাইনেসিস কি হচ্ছে, এখানে একটা সেল ছিল, এখানে সেল মানে কোষ, এখানে একটা সেল বা একটা কোষ ছিল, এই কোষটায় কি হলো, এই কোষটা ইন্টারফেস দশাটাকে পুরো অতিক্রম করে নিয়ে যখন মায়োটোটিক দশা বা বিভাজন দশায় প্রবেশ করলো, তখন কিছু ক্রোমোজোমের হচ্ছে ক্রোমোজোমের মেরুতে যাত্রা বা হচ্ছে ক্রোমোজোমের কনডেনসেশন বা ঘনীভূত করণ, এগুলো ঘটনা ঘটার মাধ্যমে এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ এই চারটা ধাপ অতিক্রম করে সেই কোষটা কি হয়, এই একটা কোষ থেকে দুটো কোষ অথবা মিওসিস প্রক্রিয়ায় আমরা পাই চারটা কোষ, একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়। এটা হচ্ছে সেল সাইকেল বা কোষ চক্রের সাধারণ ধারণা, যে কোষ চক্রে কি হচ্ছে, কোষ চক্রে এইভাবে একটি কোষ থেকে ইন্টারফেস দশা অতিক্রম করে সেই কোষটি এই মাইটোটিক দশায় বিভাজিত হয়ে দুটো কোষ বা চারটা কোষ তৈরি করছে। এবার ইন্টারফেস দশার মধ্যে যে জীবন দশা আছে, সেই জীবন দশার আর এস দশার জিটু দশা, এর তাৎপর্যটা কি, এটা থাকার তাৎপর্য কি? জীবন দশায় কি হচ্ছে, অ্যাকচুয়ালি এস দশাটা কি থেকে এসছে, সংশ্লেষ দশা। আমরা বাংলায় মনে রাখলে, বাংলায় আমরা মনে রাখতে পারবো এস ফর সংশ্লেষ, বা ইংলিশে বললে সিনথেসিস ফেজ, ওই জন্য সংশ্লেষ দশা। এই এস দশায় কি হয়, এই এস দশায় অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো যে ডিএনএ রেপ্লিকেশন হয়, অর্থাৎ একটি ডিএনএ থেকে দুটি ডিএনএ তৈরি হয়, বা দুটি থেকে আরো অনেকগুলো ডিএনএ তৈরি হয়, এরকম করে ডিএনএ রেপ্লিকেশন হয়, মানে ডিএনএ রেপ্লিকেশনের সাথে সাথে এখানে যেটা হচ্ছে সেটা হলো ক্রোমোজোমের ডুপ্লিকেশন হচ্ছে। অর্থাৎ ডিএনএ আমরা আগেই জেনেছি ক্রোমোজোমের স্ট্রাকচারে, যে ক্রোমোজোমের স্ট্রাকচারের প্রধান উপাদানই হচ্ছে ডিএনএ বা আরএনএ। তো হচ্ছে এই ডিএনএটা যে আছে আমাদের যে ক্রোমোজোম, সেখানে ডিএনএ থাকে, এই ডিএনএটা যখন ডুপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ ডিএনএ একটি ডিএনএ থেকে যখন দুটি ডিএনএ তৈরি হচ্ছে, তখন কিন্তু ক্রোমোজোমেরও ডুপ্লিকেশন শুরু হচ্ছে ওই সময়টাতে। ঠিক আছে, তো ক্রোমোজোম এখানে এই অঞ্চলটাতে হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশনটা হয় বা ডিএনএ ডুপ্লিকেশন হয়। আর এই অঞ্চলটাতে কি হয়, যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে সকল প্রোটিনের দরকার বা যে সকল প্রোটিন ফ্যাক্টরগুলোর দরকার, সেই সব ফ্যাক্টরগুলো বা হচ্ছে আরএনএ হচ্ছে সিনথেসিস বা হচ্ছে আরএনএ তৈরি হওয়াটা এই জি1 ফেজে হয়। দেন এস ফেজে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, আর জি2 ফেজে কি হয়, জি2 ফেজে হচ্ছে ক্রোমোজোম তৈরি হয়, মানে কি ডিএনএটা পেঁচিয়ে পেঁচিয়ে সেই হিস্টোন তৈরি হয়, হিস্টোন প্রোটিনস, যেটা আগের দিন আমরা ক্রোমোজোমে পড়েছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলোতে গিয়ে ওই ক্রোমোজোম সম্পর্কে যে ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারো। সেখানে আমরা বলেছিলাম যে ক্রোমোজোমটা ওই ডিএনএ আর হিস্টোন তন্তু, ডিএনএটা হচ্ছে হিস্টোনের চারদিক দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করে, যেটাকে আমরা ক্রোমাটিন বলি। সেই ক্রোমাটিন থেকেই পরবর্তীকালে ঘনীভূত হয়ে ক্রোমোজোম তৈরি হয়। তো ওই ক্রোমোজোমটা যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে জি2 ফেজে হচ্ছে, এই জি2 ফেজে ক্রোমোজোমটা তৈরি হচ্ছে। দেন এই ক্রোমোজোমটার বিভিন্ন পোলে মুভমেন্ট গুলো হচ্ছে এই চারটা দশার মধ্যে ঘটছে, যার মাধ্যমে আমরা কোষ বিভাজনকে দেখতে পাচ্ছি বা কোষ বিভাজনকে আমরা লক্ষ্য করতে পারছি বা কোষ বিভাজিত হচ্ছে। আমরা এখানে হচ্ছে বুঝলাম যে সেল সাইকেলটা কি জিনিস, সেল সাইকেলটা পুরোপুরি দেখালাম। এবার হচ্ছে আমরা এই চারটা যে ফেজ আছে সেল সাইকেলের, যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ আর সাইটোকাইনেসিস, যে এই পাঁচটা যে ফেজ রয়েছে, এই ফেজগুলো সম্পর্কে ধারণা নিব যে এটা অ্যাকচুয়ালি কি জিনিস। ওকে, আমরা শুরু করছি প্রথমে এই সেলটা দিয়ে। এই সেলটাতে দেখা যাচ্ছে এটি একটি সেল, এটি একটি কোষ, যার বাইরেটা হচ্ছে প্রোটোপ্লাজম এবং এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়াসের অসংখ্য ক্রোমাটিন তন্তু আছে। কি আছে এখানে, অনেক অনেক ক্রোমাটিন তন্তু আছে। ক্রোমাটিন তন্তু মানে কি, ক্রোমোজোম সৃষ্টি হয় যে তন্তুগুলি থেকে, যেই তন্তুগুলি পেঁচিয়ে পেঁচিয়ে যে ক্রোমোজোম সৃষ্টি করে, সেই তন্তুগুলোকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, বা যেটা থেকে ক্রোমাটিড তৈরি হয়, সেই ক্রোমাটিন তন্তুগুলো এরকম করে ছড়িয়ে ছিটিয়ে আছে নিউক্লিয়াসের মধ্যে। তো প্রোফেজ দশা থেকে, যেটা হচ্ছে প্রোফেজ, প্রোফেজ প্রোফেজ দশাতে কি হচ্ছে, প্রোফেজ দশাতে হচ্ছে যে এই যে এই ক্রোমাটিন তন্তুগুলি আছে, এগুলির কনডেনসেশন বা ঘনীভূতীকরণ হয়, যাতে এটি ক্রোমোজোম সৃষ্টি করতে পারে, আগামীতে গিয়ে যাতে এটি ক্রোমোজোম সৃষ্টি করতে পারে, সেজন্য এর হচ্ছে কনডেনসেশন বা ঘনীভূতকরণ হয়। আরেকটা যেটা মেইন ঘটনার পরিলক্ষিত, সেটা হচ্ছে নিউক্লিয়ার যে পর্দাটা, নিউক্লিয়ার যে এনভেলপ, এই নিউক্লিয়ার এনভেলপটা ডিসঅ্যাপিয়ার করতে থাকে, অর্থাৎ হচ্ছে নিউক্লিয়ার এনভেলপটা ধীরে ধীরে মুছে যেতে, মানে কি ধীরে ধীরে হচ্ছে ডিসঅ্যাপিয়ার করে যায়। যখন এই নিউক্লিয়ার এনভেলপটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, তখন হচ্ছে এই ভেতরের যে ক্রোমাটিন তন্তুগুলি ছিল,
এগুলি পুরোপুরি কনডেনসেশন বা হচ্ছে ঘনীভূত অবস্থা চলে এসেছে এবং ক্রোমোজোম সৃষ্টি করে ফেলেছে অলরেডি। ওই সময়টাতে কি হচ্ছে, ওই সময়টাতে আমরা তখন হচ্ছে সেই কোষটা প্রবেশ করছে মেটাফেজ দশায়। কোন দশায় প্রবেশ করছে? মেটাফেজ দশায়। মেটাফেজ মেটাফেজ দশা তখন সেই কোষটি মেটাফেজ দশায় প্রবেশ করছে। মেটাফেজ দশা কি হচ্ছে, এই যে প্রোফেজ যে ক্রোমাটিন তন্তুগুলি ঘনীভূত হয়ে ক্রোমোজোম তৈরি করলো, এই ক্রোমোজোমগুলো থেকে এই যে ক্রোমোজোমগুলো যে তৈরি হচ্ছে এরকম করে ক্রোমাটিন তন্তুগুলি ঘনীভূত হয়ে ক্রোমোজোম তৈরি করছে, এই ক্রোমোজোমগুলি মেটাফেজ দশায় কি হয়? মেটাফেজ দশায় হচ্ছে এরকম মাঝ বরাবর মানে ইকুইটোরিয়াল অবস্থায় এরকম করে সজ্জিত হয়। মেটাফেজ দশায় কি হচ্ছে, ক্রোমোজোমগুলি এই বিষুব অঞ্চলে সজ্জিত হয়, একটা প্লেটের মতন অঞ্চল জুড়ে সজ্জিত হয়, জন্য এই যে ক্রোমোজোমের সজ্জাটা এটাকে জন্য আমরা মেটাফেজ প্লেট বলে থাকি। ঠিক আছে, দেন আমরা আসছি এই সময়টা কি হয়, এই সময়টা নিউক্লিয়ার এনভেলপ যেটা ছিল সেটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, নিউক্লিওলাস থাকছে না, নিউক্লিয়ার এনভেলপ থাকছে না, পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে এবং এই ক্রোমোজোমগুলি কোষের মধ্যে উন্মুক্ত হয়ে যাচ্ছে। আরেকটা যেটা জিনিস সেটা হলো এই সময়টাতে এই সেন্ট্রোজোম যেগুলো আছে, সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোম থেকে বেমতন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, বেমতন্তু মানে কি? স্পিন্ডেল ফাইবার গুলো তৈরি হয়ে এই ক্রোমোজোমগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ক্রোমোজোমগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে, স্পিন্ডেল ফাইবার বা হচ্ছে বেমতন্তুগুলো তৈরি ক্রোমোজোমগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে এই টাইমটাতে। দেন আমরা আসবো মেটাফেজ, তারপর হচ্ছে অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় কি হচ্ছে? অ্যানাফেজ দশায় কি হচ্ছে, এই বেমতন্তুগুলি কনস্ট্রিকশন হচ্ছে, অর্থাৎ বেমতন্তুগুলি সংকুচিত হচ্ছে। এর ফলে কি হবে, যে একটা ক্রোমোজোম, এই যে এইটা যদি একটা ক্রোমোজোম হয়, এই অঞ্চলটা যে সেন্ট্রোমিয়ারটা থাকবে, সেই সেন্ট্রোমিয়ারের দুই পাশে কাইনেটোকোন নামে একটা প্রোটিন থাকে, যে প্রোটিনের মাধ্যমে হচ্ছে বেমতন্তুগুলি এফোর ওফোর হয় আর কি, ক্রোমোজোমের এফোর ওফোর হয় বা ক্রোমোজোমটাকে ধরে রাখে সেলের মধ্যে বা সাইটোপ্লাজমের মধ্যে ক্রোমোজোমটাকে ধরে রাখছে। এই এটাকে আমরা বলছি বেমতন্তু বা স্পিন্ডেল ফাইবার। এই স্পিন্ডেল ফাইবারগুলি কাইনেটোকোরের মধ্য দিয়ে পাস করে, মানে ক্রোমোজোম ভিতরে ক্রোমোজোমের যে কাইনেটোকোর অঞ্চল থাকে তার মধ্য দিয়ে পাস করে। তো এবার কি হচ্ছে, যখন হচ্ছে যখন এই বেমতন্তুটা কনস্ট্রিকশন বা হচ্ছে সংকুচিত হচ্ছে, তখন দুই দিকে টান পড়ছে ক্রোমোজোমটার। টান পড়ার ফলে কি হবে, যে এখান থেকে ক্রোমোজোমটা ব্রেক হয়ে যাবে বা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে, যে একটি ক্রোমাটিড বাহু উপরের দিকে যাত্রা করবে এবং একটি ক্রোমাটিড বাহু নিচের দিকে যাত্রা করবে, একটি নিচে চলে যাবে, একটি উপরে চলে যাবে, মানে এই দুই সাইড থেকে দুই পোল থেকে সরে এই দুই পোলের দিকে যাত্রা শুরু করবে। এটা হলো হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ কেন? অ্যানাফেজ কারণ যে অ্যানাফেজ মানে চলে যাচ্ছে, দুই মেরুর দিকে যাত্রা শুরু করেছে, ওই জন্য এটার নাম হচ্ছে অ্যানাফেজ। তো অ্যানাফেজে কি হচ্ছে, অ্যানাফেজে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হচ্ছে যে এই যে ক্রোমোজোমগুলো দুটো মেরুর দিকে যাত্রা শুরু করেছে, ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে যাত্রা শুরু করেছে, এটাকে আমরা বলছি অ্যানাফেজ দশা। এই অ্যানাফেজ দশার পর, এটা হচ্ছে অ্যানাফেজ দশা ছিল, ঠিক আছে, এই অ্যানাফেজ দশার পর ক্রোমোজোমগুলি যখন পুরোপুরি পোলের দিকে, মানে এটি নর্থ পোলে আর এটি সাউথ পোলে যখন চলে যাবে, একটি কোষের ক্ষেত্রে বলছি যে নর্থ পোল আর সাউথ পোল, ঠিক আছে, এই ক্রোমোজোমগুলো যখন হচ্ছে, এই ক্রোমোজোমগুলি এই সাউথ পোলে, এই ক্রোমোজোমগুলো যখন নর্থ পোলে চলে যাবে, যখন পুরোপুরি আলাদা হয়ে যাবে, তখন কি হবে, তখনকার ঘটনাটা খুব ইন্টারেস্টিং। তখন দেখতে হবে যে কি হচ্ছে। তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয় যে কোষটা এরকম থাকে, এইখানে যে ক্রোমোজোমগুলি ছিল সেই ক্রোমোজোমগুলি কি হচ্ছে, এই অঞ্চলটাতে ক্রোমোজোমগুলি অবস্থান করছে আর এখানে ক্রোমোজোমগুলি অবস্থান করছে, তাই তো, এখানে ক্রোমোজোমগুলি অবস্থান করছে, দুই মেরুতে ক্রোমোজোমগুলি অবস্থান করছে। এর ফলে কি, এরপর কি হচ্ছে, যে এই ক্রোমোজোমগুলিকে ঘিরে আবার হচ্ছে সেই নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটছে, আবার সেই নিউক্লিওলাসের আবির্ভাব ঘটছে এবং এই দশাটিকে আমরা বলছি টেলোফেজ দশা। টেলোফেজ দশার ঠিক পরে আছে সাইটোকাইনেসিস দশা, যখন কি হয়, যে এই কোষের, এই যে কোষটা যাচ্ছে, কোষের প্রাচীরটা ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়, অর্থাৎ ফাড়োয়িং এর সৃষ্টি হয়, মানে মনে হচ্ছে কেউ একটা প্যাকেট ছিঁড়ে দিচ্ছে, এই প্যাকেটটা ছিঁড়ে দিচ্ছে, যে প্যাকেটটা ছেঁড়ার যে উপক্রমটা হচ্ছে সেটি একদম মাঝ বরাবর এরকম করে যাত্রা করে। দেন কি হচ্ছে, দেন এই কোষটা এই কোষ থেকে পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে এবং একটা কোষ যেটা আগে এরকম ছিল সেখান থেকে এই দুটো কোষ তৈরি হচ্ছে, আলাদা আলাদা দুটি কোষ তৈরি হচ্ছে। তো এটা ছিল হচ্ছে টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। তার আগে আমি বললাম কোষ চক্রটা কি জিনিস ছিল। সো এই যে আজকের যে জিনিসগুলো আমি এখানে দেখালাম, যে অ্যানাফেজ মেটাফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই চারটাই হচ্ছে মেইন ঘটনা কোষ বিভাজনের ক্ষেত্রে।
এই চারটাই পরবর্তীকালে মাইটোসিস এবং মিওসিসে প্রচুর পরিমাণে হেল্প করছে। পরবর্তী ভিডিওগুলোতে যখন আমি মাইটোসিস এবং মিওসিস নিয়ে আলোচনা করব, তখন এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজগুলি আরো ভালো মতন ডিসক্রাইব হবে, বা হচ্ছে এইখান থেকে একটা প্রিলিমিনারি জ্ঞান নিয়ে ওই ভিডিওটাতে আরো ভালো মতন করে এগুলো বোঝাতে যাবে আশা করছি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।